এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইনসাইড লাইফ। আজকে আমি যাচ্ছি স্মার্ট কার্ড আনতে, নাম্বার প্লেটের। আমার মেসেজ আসছিল গত এক সপ্তাহ আগে যে 30 তারিখে ডিজিটাল নাম্বার প্লেটে স্মার্ট কার্ড দেবে আর কি। তো সেটাই আনতে যাচ্ছি উত্তরা পিআরটিএতে। তো যেতে যেতে কিছু কথা বলি, সেটা হচ্ছে লাইফে বন্ধু সিলেক্ট করা আর ভালো বন্ধু পাওয়া দুইটাই অনেক ভাগ্যের ব্যাপার। সিগন্যাল পড়ার আগে দেখি পার হতে পারি কিনা। এই সিগন্যালটা পার হলে আল্লাহর মতো আর কোনো সিগন্যালে পড়ব না, হয়ে গেছি। তো যেটা বলছিলাম যে লাইফে ভালো বন্ধু বাছাই করা আর ভালো বন্ধু পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। আপনি এমনও আছে যে আপনি বন্ধুদের কারণে ধ্বংস হবেন, আবার বন্ধুদের কারণেই কোনো একটা কাজ করতে উৎসাহ পাবেন, সাহস পাবেন, এবং আপনার সফলতার প্রথম ধাপ শুরু হবে বন্ধুদের মাধ্যমে। আলহামদুলিল্লাহ, আমার মনে হয় সেই ভাগ্যটা আমার হয়েছিল। আমি যখন ডিপ্লোমা শেষ করে করোনা প্যান্ডামিকের সময় ঘরে বসে বেকার জীবন পার করতেছি, আমার কিছু বন্ধু তখন ফ্রিল্যান্সিং করে অনলাইনে, কিছু আছে জব করতেছে। আমার ওই সময়টাতে তেমন কোনো স্কিল ছিল না, এবং এমন এক পরিস্থিতি ছিল আমার স্কিল অর্জন যে করব সেই টাকাও ছিল না আমার কাছে। মানে একটা যে কোর্স করব বা কোনো একটা বিষয়ে, মানে কোনো একটা ট্রেনারের দ্বারা, ইউটিউবে তো সব রিসোর্সই পাওয়া যায়। ইউটিউব দেখতেছি, এলোমেলো বুঝতেছি না। একদিন চা খেতে খেতে বন্ধুদের সাথে কথা বলতেছিলাম। ওই সময় এক বন্ধু আমাকে, মানে আমার এমন অবস্থা ছিল, আমি 300 টাকা দিয়ে যে একটা কোর্স কিনবো, সেই কোর্স কেনার টাকাও নেই আমার। এটা একটা কোর্স কিনলাম, আমার এক বন্ধু 300 টাকা দিল, সেখান থেকে আমি কোর্স কিনলাম। ওই কোর্সটা ছিল ডিজিটাল মার্কেটিংয়ের উপরে। আমার বন্ধু তখন আমাকে কোর্সটা কিনে দেয়। এই যে আমার অনলাইন সেক্টরে তখন যাত্রা শুরু। এর আগে আমি অনলাইন সেক্টরে অজ্ঞ ছিলাম। আমার কেরিয়ারের প্রথম স্টেপ, মানে প্রথম পাটা আগিয়ে দিয়েছে আমার এই বন্ধু। যাই হোক, শিখতেছি 2-4-6 মাস শেখার পরে এর মাঝে আরেকটা তখন গভর্নমেন্ট প্রজেক্ট ছিল, লার্নিং অ্যান্ড আর্নিং স্কিল ডেভেলপমেন্ট প্রজেক্ট। সেখানে অ্যাপ্লাই করে রাখছিলাম। ওখানে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্টের কাজ শেখানো হতো, ওয়েব ডিজাইন। সো ওখানেও চান্স পেলাম। তো দুইটা পাশাপাশি করতে থাকলাম। এমন কোনো রিলেটিভ নেই যার মেইলে আমার সিভি দেওয়া নেই। একটা জিনিস মাথায় রাখবেন, যখন আপনি বেকার থাকবেন, যখন কারো কাছে চাকরি চাইবেন, সবাই বলবে সিভিটা পাঠায় রাখো, ইমেইলে সিভি পাঠাও, আমি দেখতেছি, সমস্যা নেই। সেই দেখার জীবন আর দেখা হবে না। এমন কোনো রিলেটিভ বা বড় ভাই ব্রাদার নেই যাদের মেইলে আমার দেওয়া পাঠানো সিভিটা নেই। তো কোথাও চাকরি পাচ্ছি না। এর মধ্যে আমার আরেক ফ্রেন্ড আমাকে কিছু টাকা দেয়। মানে তখন ওমেন্স অ্যান্ড ই কমার্স নামে একটা গ্রুপ খুব পপুলার হয়েছিল। ওখানে অনেকে ইংলিশ চর্চা করতো, অনেকে পোস্ট করে রিচ বাড়ানোর চেষ্টা করতো ওই গ্রুপটাতে। ওখানে 1-2টা পোস্ট করতে থাকলাম, আমার বন্ধু পুঁজি দিল কিছু। এই যে এখন যেটা ঘরের বাজার বিডি টিম হানি বলতেছে, আমি তখন ভুলবশত, শীতকাল ছিল তখন, আমি সরিষা ফুলের মধু কিনলাম। ধরবে কি আমাকে? ধরুক প্লিজ প্লিজ, আমার সবই আছে, ধরুক। ধরে না। যখন আমি কিছু না নিয়ে আসি তখনই এটাই বাস্তব। যখন আপনার কাছে কোনো কাগজপত্র না থাকে, পুলিশে কীভাবে যেন বুঝে যায়, কিন্তু তখন সবই থাকবে আপনার কাছে, তারা আপনাকে পাত্তাও দিবে না। আচ্ছা, যাই হোক, ওই শীতকালের মধ্যে আমি সরিষা ফুলের মধু কিনে ফেলি। আমি নিজে গিয়ে গাছের ওখান থেকে, গাছের নিচে দাঁড়িয়ে যত মধু আছে সম্পূর্ণ কিনে নিয়ে আসি। আনার পরের দিন মধু আমি তো দুপুরে কিনে আনছি, সকালবেলা কাটছে, দুপুরের দিকে মনে করেন আমি নিয়ে আসছি। পরের দিন আমি শ্যুট করব। এই শ্যুটের সময় দেখি আমার মধু জমে গেছে। এখন আগেকার সময়টাতে একটা প্রচলন ছিল, যদি মধু জমা যায় তাইলেই বা এটা বেজাল আছে, সেই মধু আর বিক্রি করতে পারলাম না। এখন তো ঘরের বাজার বিডি, ক্রিম হানি বলতেছে। এখন মানুষ একটা সচেতনতায় চলে আসছে। এখন মানুষ বুঝে যে হ্যাঁ, সরিষা ফুলের মধু জমে যায়। আচ্ছা, ওখানে আমি ফ্লপ, কিছু করতে পারলাম না।
দেন আমার আরেক বন্ধু আমাকে বলতেছিল, বন্ধু যে একটা তো ই কমার্স কোম্পানিতে চাকরির অফার আছে, স্যালারি 10,000 টাকা। যদি ডিজিটাল মার্কেটিং জানা থাকে এবং পেজ টেজ জানে এরকম কিছু একজন লোক পাও আমার জানাই। আমি বন্ধু শোনার পরে বললাম যে বন্ধু আমারই চাকরি লাগবে, আমারই ব্যবস্থা করে দাও। 10,000 টাকা স্যালারির ব্যাপার না, আমি ঢাকা বা আমি বাড়ি ছাড়তে চাই, কারণ বাড়িতে থেকে আমি আসলে কিছু করতে পারতেছি না। বাড়ি ছাড়তে চাই, দেন আমার ইনশাল্লাহ একটা না একটা ব্যবস্থা হবেই। ইভেন আমার ফ্যামিলি, আলহামদুলিল্লাহ আমি ভালো একটা ফ্যামিলি পেয়েছিলাম যেখানে আমার কোনো মানে প্রেশার ছিল না যে আমার মাস গেলে এত টাকা দিতে হবে, বা তুমি এখনও কেন বেকার, এতদিন ধরে তোমাকে চালাইতেছি, এত বড় করলাম, আর তোমাকে পালতে পারবো না, এরকম অনেক কথা আছে না মধ্যবিত্ত ফ্যামিলিতে, যেটা বাড়ির বড় ছেলেরা শুনে থাকে। নর্মালি আল্লাহর রহমতে আমি এইরকম কথা কোনো দিনও শুনি নাই। আমি এটার জন্য আসলে গর্বিত যে আমার বাবা মা আমাকে কোনোদিনও কোনো কিছু নিয়ে প্রেশার ক্রিয়েট করেনি। দেন চলে আসলাম ঢাকাতে, ওই বন্ধুর বাসায় উঠলাম, মানে মেসে উঠলাম, একসাথে থাকলাম, চলতে থাকলো। এর মধ্যে আল্লাহর রহমতে কেন জানি মনে হলো যে চাকরি করে আসলে 10,000 টাকায় হচ্ছে না, তো আমি এর পাশাপাশি যেহেতু পেজ বুস্ট বা প্রমোটের কাজগুলো পারি, আমি একটা রান করি, কারণ আমার কাছে মাস্টার কার্ড আছে, পেইনার কার্ড ছিল। আচ্ছা, এর মধ্যেই যেটা একটা স্কিপ করে গেছি, এলইডিপিতে চান্স পাওয়ার পরে ওখান থেকে আমার ফাইবারে আমি কাজ করি, লেভেল 1 সেলার হই। আমি একটা পেইনার মাস্টার কার্ড অর্ডার করি, আমার মাস্টার কার্ডও চলে আসে, এবং এই মাস্টার কার্ড দিয়েই আমি তখন বুস্ট করে দিলাম। তখন এখন তো ডলার রেট 120-25 টাকা, 125-30 টাকা এরকম, বাট তখন ছিল মাত্র 80 টাকা 84 টাকা এরকম। তো তখন আমি 180-84 টাকায় হচ্ছে ডলার কিনে সেটা আমি বিভিন্ন পেজের বুস্ট করে দিতাম 110-15 টাকা করে। একটা ভালো একটা প্রফিট থাকতো প্রত্যেক ডলারে। আমার মাসে দেখা যাচ্ছে যে $100 বুস্ট করলে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট থাকতো। আচ্ছা, আপনাদের সাথে আমার স্মার্ট কার্ডটা নিয়ে নিই, দেন আমি আপনাদের সাথে কথা বলি, দেখি কোথায় পাই এটা। ফাইনালি ডিজিটাল নাম্বার প্লেটের স্মার্ট কার্ড পেয়ে গেছি। ছবিটা ভালোই হয়েছে, খারাপ না। যাই হোক, চলে যাই অফিসে, অনেক লেট হয়ে গেছে আজকে। এবং যেতে যেতে পথে বাকি গল্প আপনাদের সাথে করতে চাই। এখন এই দিক দিয়ে ঘুরে ভাবতেছি ওয়ার্ল্ড ইউনিভার্সিটির সামনে দিয়ে চলে যাব। তখন আস্তে আস্তে বিভিন্ন পেজের মার্কেটিং করা শুরু করলাম। তো তখন এভাবে চলতে থাকলো, আস্তে আস্তে আল্লাহর রহমতে যে টাকা স্যালারি পেলাম তার থেকে বেশি টাকা আমি আর্নিং করতেছি এই এজেন্সি সার্ভিস দিয়ে। আলহামদুলিল্লাহ ভালো চলতেছিল অনেক। তো সামনে গেলেই তো ইউটার্ন, এইভাবে পারাপার হওয়ার দরকার আছে। তো এরপর আরেক ফ্রেন্ড আমাকে আরেক জায়গায় চাকরির ব্যবস্থা করে দেয়, তখন ওদের থ্রুতে আরেক জায়গায় চাকরি করলাম বেশ কিছুদিন। তো এভাবে আর কি কেটে গেল দীর্ঘ 5টি বছর। তো এই হলো। আরও কিছু বন্ধুবান্ধব আছে যাদের আসলে কৃতিত্ব অনস্বীকার্য। আমার জন্য তাদের যে অবদান, ওয়াও, সেটা আসলে মানে আমি অনেক শুকরিয়া আদায় করি যে আলহামদুলিল্লাহ আমি কিছু ভালো বন্ধু পাইছিলাম। জীবনে খুব বেশি বন্ধুবান্ধবের প্রয়োজন নেই, হাতে কোনো 5-7 বন্ধুবান্ধব রাখেন, ভালো বন্ধুবান্ধব রাখেন। এর মধ্যে আরও কিছু মানুষের অবদান আছে যারা কিনা কেরিয়ারে এসে কিছু ভাইদের সাথে পরিচয়, তো ওনাদের কারণে আমার বাইকের স্বপ্ন পূরণ হয়েছে। আজকে এই বাইকের পেছনে আমি হয়তোবা এই বাইক কেনার এবিলিটি আমার ছিল না, তো এই বাইকটাও আমার সেই ভাইয়ের অবদানে আমার কেনা সামর্থ্য হয়েছে। মানে আমি যখন পালসার বাইক কিনি, এর আগে আমার একটা পালসার গাড়ি ছিল, অ্যাক্সিডেন্টের কারণে ওই গাড়িটা আমি বিক্রি করে দিয়ে এই গাড়িটা কিনছি। তো পালসার গাড়ি কেনার সময় তখন আমার কাছে ছিল মাত্র 70,000 টাকা, আর বাকি 1 লাখ টাকা আমার ওই ভাই ম্যানেজ করে দিয়েছিল। পরে বাসায় ফেরার পথে সামহাও একটা বড় অ্যাক্সিডেন্ট হয়,
আমার থুতনির নিচে কেটে যায়, অনেক বড়সড় একটা আঘাত পাই। দেন আমি সিদ্ধান্ত নিই এই গাড়ি বিক্রি করে ফেলবো, কারণ আমার এবিএস বাইক লাগবে। তারপর আমি ছোটোবেলার ক্রাশ, বিভিন্ন ছেলেদেরই ক্রাশ আমি মনে করি, যে যাই বলুক লবণ কোম্পানি হ্যান্ড ফ্যান এফজেড ভার্সন 2। কিন্তু যখন আমি এফজেড ভার্সন 2 কিনবো, ওইটা টাকা পর্যন্ত আমি টুকটাক ম্যানেজ করে ফেলছি। কিন্তু আমার এ ভাই উনি বলল যে আপনার ব্রেকিংয়ের কারণে অ্যাক্সিডেন্টটা করছেন, সো এটা না নিয়ে ভার্সন 3 নেন, ব্রেকিং সিস্টেম ভালো, এবিএস ভালো, যাই হোক। আর আমার ইয়ামাহার প্রতি একটা ছোটোবেলা থেকে একটা দুর্বলতা কাজ করে, যখন এফজেড মানে এস মানে ভার্সন 1 ছিল, তখন থেকে আমার ইয়ামাহার প্রতি একটা ভালো লাগা কাজ করে। তো তখন তার উৎসাহে এবং বাকি টাকা যেটা, সেই টাকার সাপোর্ট উনি আমাকে দেয়, এবং আলহামদুলিল্লাহ এফজেডের ভার্সন 3 ডিলাক্স ভার্সনটা আমি কিনতে পারি। আমি জানি না আমি আসলে কিছু আমি ডিজার্ভ করি কিনা, আমি শুধু শুকরিয়া করি আদায় করি আল্লাহ পাকের উপরে, যে আমি মানুষ ভালো পাইছিলাম, আমার আশেপাশে বন্ধু বান্ধব, বড় ভাই বা যে একটা সার্কেল আমার তৈরি হয়েছে, আমি সবসময় শুকরিয়া আদায় করি যে না আলহামদুলিল্লাহ। এই হচ্ছে একটা বিষয়, যে লাইফে বড় হতে গেলে আশেপাশে ভালো মানুষ প্রয়োজন, সাপোর্ট করার মতো বন্ধু, বড় ভাই যাই বলেন প্রয়োজন। কারণ একা একা বড় হওয়া অনেক কঠিন। নেক্সট গল্পে হয়তো আপনাদের সাথে আমার জীবনের 10টা বছর কেন আমি এভাবে ছিলাম, আমি কেন ভিডিও বানাতে পারিনি, এটা নিয়ে গল্প করব। হয়তো আমার গল্পগুলো সুন্দর হয় না, ওই রকম বলতে পারি না ভালোভাবে। এর গল্প বলতে এটা কিন্তু আসলে গল্প না, এটা আমার বাস্তব অভিজ্ঞতা। সো বলবো ইনশাল্লাহ কোনো একদিন, যদি আল্লাহ পাক সুযোগ দেয়। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।